আসসালামু আলাইকুম। শুভ সকাল। কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের অনলাইন কার্যক্রমে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি খাদিজা বেগম, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়টি নিয়ে। আমার আজকের ক্লাসের বিষয় সৌরজগৎ। গত ক্লাসে আমি এ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে এবং সৌরজগতের যে সর্বশ্রেষ্ঠ গ্রহ পৃথিবী তাতে কেন আমরা বসবাস করতে পারি, জীবজগৎ কেন এখানে গড়ে উঠেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। সেই পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করি সেই পৃথিবীর তো একটি গঠন আছে, তার অভ্যন্তরের ভাগটা কেমন তা জানারও আমাদের কি প্রয়োজন আছে। তো সে নিয়ে আজকের এই আলোচনা, আজকের এই ছোট্ট ক্লাসে ক্ষুদ্র আলোচনায় আমরা নিয়ে আসব ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে। ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আলোচনায় প্রথমেই বলতে হয় ভূ অভ্যন্তরে ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরকে 3টি স্তরে বিভক্ত করেছেন। এই স্তরগুলো হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও অশ্বমণ্ডল। পৃথিবীর গঠন ও স্তরবিন্যাস আবিষ্কার করা বিজ্ঞানীদের জন্যও কিন্তু খুব কঠিন। সেটা নির্ণয় করা হয় ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা এবং ভূ অভ্যন্তরে শিলার ঘনত্বের তারতম্য ও বিভিন্ন স্তরের ঘনত্বের দ্বারা জানা যায় যে এখানে কোন স্তরটি কেমন বা এখানে কয়টি স্তর রয়েছে। তো এই গবেষণায় বিজ্ঞানীরা এই বিষয়ে একমত হয়েছেন যে এখানে পৃথিবীতে 3টি স্তর রয়েছে, এর আরো কিছু ভাগও আছে। প্রত্যেকটির স্তরগুলো হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও অশ্বমণ্ডল। তো আমরা পাশে এই চিত্রতে দেখতে পাচ্ছি ভূ অভ্যন্তরকে যদি আমরা এইভাবে ছোট্ট করে স্লাইস করে নিই, কেটে নিই কোনো একটা কমলা লেবুর মতো বা আপেলের মতো, তাহলে আমরা কি দেখতে পাই? এর উপরিভাগটা যেখানে আমরা বসবাস করি সেখানে আছে স্থলভাগ, জলভাগ, তারপর আরো কয়েকটি স্তর আছে। উপরের স্তরটাকে বলা হয় ক্রাস্ট বা অশ্বমণ্ডল, তারপর ম্যান্টল বা গুরুমণ্ডল, তারপর আউটার কোর এবং ইনার কোর মানে বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কিত আমরা পাঠ্য বইয়েও কিছু ছবি দেখতে পাই এবং কিছু ছবি আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমেও দেখতে পাই। বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আছে, আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ভূ অভ্যন্তরের গঠনটা কেমন। এখানেও আছে, লক্ষ্য করো, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আবার পৃথিবীকে যদি আমরা এভাবে ভাগ করে দেখাই, দেখো একটা ডিমের মতো মনে হচ্ছে। অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলটা একদম ভিতরের অংশটুকু, এখানে যে সাদা অংশটুকু আছে
সেটুকু। তারপর দেখো আরেকটি লেয়ার আছে, সেটাকে আমরা বলছি এর উপরে বহিঃকেন্দ্রমণ্ডল, হলুদটা। তারপরে এর উপরে আরেকটু এই স্তরটা একটু বেশি বড় মনে হচ্ছে, সেটা হচ্ছে গুরুমণ্ডল। এবং তার উপরে যে পাতলা একটি আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে, সেটি হচ্ছে ভূত্বক, যেখানে আমি, তুমি, সবাই আমরা বসবাস করি। তো আসা যাক কেন্দ্রমণ্ডলের আলোচনায়। কেন্দ্রমণ্ডলের আয়তন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের যে গোলক রয়েছে, সে গোলকটির নাম কেন্দ্রমণ্ডল। বোঝা যাচ্ছে পৃথিবীর কেন্দ্রের চারদিকে, একদম কেন্দ্রের চারদিকে। এখানে এটা কিন্তু এভাবে কাটা, সমকোণে কাটা একটা ছেদ, যার জন্য এটাকে এমন দেখা যাচ্ছে, এই চিত্রটাকে। এখানে দেখা যাচ্ছে কেন্দ্রের চারদিকে ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের যে গোলক, সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। বৈজ্ঞানিকদের মতে কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই স্তরটি সংক্ষেপে নাইফ নামে পরিচিত। এটি পানি অপেক্ষা 10-12 গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নাইফ কথাটা এসেছে। নাইফটা কিভাবে এলো? হ্যাঁ, নাইফটা এসেছে নিকেলের Ni এবং ফেরাসের, লৌহের ফেরাস এর Fe নিয়ে নাইফ হয়েছে। এবং এর ঘনত্বকে কিরকম বলা হচ্ছে? পানি অপেক্ষা 10-12 গুণ বেশি ঘন এবং পৃথিবীর অন্যান্য অংশ যে ভূপৃষ্ঠ রয়েছে তার থেকে সেটা কেমন? দ্বিগুণেরও অধিক ঘন এটা। এর অবস্থা ভূকম্পন তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত, বাইরের অংশ এবং ভিতরের অংশ। বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। তো ভূকম্পন তরঙ্গ থেকে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কেন্দ্রমণ্ডলে দুটি অংশ রয়েছে, এর বাহিরের অংশ রয়েছে এবং ভিতরের অংশ রয়েছে। বাহিরের অংশটা কেমন? তরল এবং ভিতরের অংশটা কেমন? কঠিন অবস্থায় আছে বলে বিজ্ঞানীরা এখনো অনুমান করছেন, কারণ এটা প্রত্যক্ষ দর্শন তো সম্ভব নয়। এর অংশ সম্পর্কে আলোচনা করলে বলা যায় কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশের বিস্তার প্রায় ২,২৭০ কিলোমিটার এবং ভিতরের অংশটি ১,২১৬ কিলোমিটার। তার মানে হচ্ছে ভিতরের অংশটা ২,২৭০ কিলোমিটার জুড়ে বিস্তৃত, বাহিরের অংশটা, এবং ভিতরের অংশটা ১,২১৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আসা যাক পরবর্তী আলোচনায়। তো এখানে আরেকটি চিত্র দেওয়া হয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কিত। তোমরা লক্ষ্য করো, আমরা যদি পৃথিবীতে একটা গোলক, যেহেতু অভিগোলক পৃথিবীটা, কেন অভিগোলক? কারণ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ সামান্য চাপা। তো এভাবে যদি আমরা এটাকে মনে করি একটা ডিমের মতো বা কমলা লেবুর মতো, তাকে যদি এভাবে আমরা কেটে ফেলি বা বিভিন্ন বল পাওয়া যায় তোমাদের, সেভাবে যদি কেটে আমরা দেখাই, তাহলে আমরা কি এভাবে অনেকগুলো লেয়ার পাবো। তো এইভাবেও তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে আসলে স্তরটা কেমন। বাহিরের স্তরটাকে বলা হয় ক্রাস্ট বা অশ্বমণ্ডল, এবং তারপর ম্যান্টল, গুরুমণ্ডল, তারপর ভিতরে, একদম ভিতরে আছে আউটার কোর এবং ইনার কোর, বা কি বলা যায় বহিকেন্দ্র মণ্ডল এবং অন্তকেন্দ্র মণ্ডল। তো আসা যাক গুরুমণ্ডলের আলোচনায়। গুরুমণ্ডল
এর আয়তন সম্পর্কে আলোচনা করি। কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডল ব্যাপ্ত বা বিস্তৃত। কেন্দ্রমণ্ডল আমরা চিত্রে দেখতে পাচ্ছি, একদম ভিতরে কেন্দ্রমণ্ডল, তার উপরে যে লেয়ারটা, যে স্তরটা, যেটি কিনা 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটাই হচ্ছে এই যে এই স্তরটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল। এর উপাদান হচ্ছে সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুর সংমিশ্রণে এ মণ্ডলটি গঠিত। গুরুমণ্ডল তাই সীমা নামেও পরিচিত। কেন সীমা? সিলিকনের Si এবং ম্যাগনেসিয়ামের Ma নিয়ে সীমা। এর উপরাংশে 1448 কিলোমিটার স্তরে বেসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত। উপরাংশটা কেমন? এর উপরাংশে রয়েছে বেসল্ট জাতীয় উপাদান। কতটুকু স্তর? 1448 বা 1448 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। তো এখানেও একটি চিত্র রয়েছে, আমরা লক্ষ্য করে দেখব। মূলত কেন্দ্রমণ্ডল, তারপরে গুরুমণ্ডল এবং তার সর্ববাহিরে যে পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি এবং ছোট্ট পাতলা একটি স্তর, সেটি হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা আসছি আমাদের সর্বশেষ আলোচনায়, অশ্বমণ্ডল। আচ্ছা, গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হয়। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের নিচে সবচেয়ে কম। এর গভীরতা স্থান বিশেষে 30 থেকে 64 কিলোমিটার পর্যন্ত হয়। আচ্ছা, আমরা যে এই পৃথিবীতে বসবাস করি তার পুরোটাই স্থল নয় বা পুরোটাই জলভাগ নয়। এর যে মহাদেশীয় অঞ্চল আছে বা স্থলভাগ আছে, সেখানে এই অশ্বমণ্ডলের গভীরতা সবচেয়ে বেশি এবং মহাসাগরের যে অংশটুকু আছে, যেসব জায়গায় মহাসাগর, সেখানে এর গভীরতা সবচেয়ে কম। অশ্বমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করি। যেসব উপাদান নিয়ে এই স্তর গঠিত তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতির নাম উল্লেখযোগ্য। উল্লেখ্য যে এই স্তরে সিলিকন, অ্যালুমিনিয়াম এর পরিমাণ বেশি, তাই এটাকে সিয়াল স্তর বলে। আমরা পূর্বেও দেখেছি এভাবে বিভিন্ন স্তরকে ভিন্ন নামেও সংক্ষিপ্তভাবে আইডেন্টিফিকেশন করা হয়। তো সিলিকনের Si এবং অ্যালুমিনিয়ামের Al নিয়ে হয়েছে সিয়াল, কারণ এই স্তরে বা অশ্বমণ্ডলে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি। অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক বলে ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। এর গভীরতা 3 কিলোমিটার, এটা সমুদ্রের তলদেশে, থেকে 40 কিলোমিটার পর্বতের তলদেশে। তবে এর গভীরতা কি? গড় গভীরতা 17 কিলোমিটার। এখানে আরেকটি চিত্র আছে, দেখা যাচ্ছে কিনা। এরপর আমরা একটা ভিডিও দেখে নিই। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সবকিছু আমরা যে আলোচনা করেছি তার সাথে সামঞ্জস্য রেখে একটি ভিডিও দেখানো হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে।
একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা এটা আবার প্লে করব। আমরা সম্ভবত ভিডিওটির সাউন্ড শুনতে পাচ্ছি না। এখানে বিভিন্ন স্তরের অবস্থান দেখানো হচ্ছে। এটা হচ্ছে আউটার কোর বা বহিঃকেন্দ্রমণ্ডল, এই অংশটুকু। আর নিচের অংশটুকু অন্তঃকেন্দ্রমণ্ডল। তো ভিডিওটার সাউন্ড আমরা শুনতে পাইনি অ্যাকচুয়ালি। তো আমরা পরবর্তী দেখতে পাচ্ছি। তো পৃথিবীকে আমরা তাহলে ভাগ করলে যে অংশগুলো পাই সেগুলো হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো স্তরগুলো এখন এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এর বাহিরের অংশটুকু একদম পৃথিবীর যে অংশটুকু আমরা বসবাস করি এবং সেই অংশটুকু কিন্তু অপেক্ষাকৃত খুব কম পুরুত্বের, সেটুকু হচ্ছে অশ্বমণ্ডল এবং তার পরবর্তীতে রয়েছে গুরুমণ্ডল এবং এরপরে আছে ভিতরে আছে বহিঃকেন্দ্র, কেন্দ্রের বাহিরের যে অংশটুকু এবং এরপরে আছে
অন্তঃকেন্দ্র। তো আজকে এই ক্লাসে আমি শুধুমাত্র পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে ভূ-অভ্যন্তরের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমাদের বইয়েও আছে এবং এই চিত্রগুলো আমরা আঁকার চেষ্টা করব সবাই। বাসায় বসে আমরা এই কাজগুলো করে নিব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।